আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, সিসির সাথে বৈঠকের পর বললেন মার্কিন রাষ্ট্রদূত। সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি চাকরি করা উচিত না, মন্তব্য প্রধান উপদেষ্টার। ৫০তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট। জাতিকে আর বিভক্ত করতে চাই না, জামায়াতের আমির শফিকুর। ক্ষমতায় গেলে উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণ করার আশ্বাস তারেক রহমানের। খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদে উঠেছে শোক প্রস্তাব। ট্রাম্পের নীতির বিরুদ্ধে কথা বলার সময় ইলহান ওমরের ওপর হামলা। থাইল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করল বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। ভোটের ফলাফল নির্ধারণ করবে এদেশের জনগণ এবং ভোটের ফলাফলে যারা জয়ী হয়ে আসবেন তাদের সাথেই কাজ করবে যুক্তরাষ্ট্র। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সিসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রাষ্ট্রদূত বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যৌথ উদ্যোগে কোনো পর্যবেক্ষক আসছে না এই নির্বাচন পর্যবেক্ষণে। তবে ব্যক্তিগতভাবে 4টি জায়গায় ভোট পর্যবেক্ষণ করা হবে, সেটি ইসির সহযোগিতা ছাড়া। অফিসিয়ালি যুক্তরাষ্ট্র থেকে পর্যবেক্ষক পাঠানো হচ্ছে না। এরপর নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেন, তবে মার্কিন দূতাবাস থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম, খুলনা, সিলেট আর ঢাকায় ভোট পর্যবেক্ষণ করবে দেশটি, সেটি ইসির সহযোগিতা ছাড়া। এই 4 এলাকায় ভোট পর্যবেক্ষণ করে রিপোর্ট দিবে তাদের দেশের সরকারকে। তবে এই নির্বাচন পর্যবেক্ষণে অফিসিয়ালি পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র। আক্তার আহমেদ আরও বলেন, তারা পোস্টাল ব্যালট নিয়ে জানতে চেয়েছিলেন। কমিশন জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে জানতে চেয়েছে। কিভাবে নির্বাচনের মাঠে প্রতিফলন হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাচনী পরিবেশ নিয়ে জানতে চাওয়া হয়েছে। বেলা 11টা 50 দিকে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার CC-AM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন 3 সদস্যের প্রতিনিধি দল। জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল, তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্য প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার উন্মোচন করবে। জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বের নেতৃত্ব দেবে। জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করার পর যে বিক্ষোভ তৈরি হয়েছিল, তার কারণেই মহাশক্তিশালী এক সরকারের পতন ঘটেছিল। তিনি বলেন, ডিজিটাল খাতই বর্তমানে মূল খাত, কারণ এটি থেকে পরিবর্তন আসবে। এই খাত থেকে অন্যান্য সব খাত প্রভাবিত হবে। নাগরিক সেবার ডিজিটালাইজেশন কাগজে কলমে হলেও আদতে বাস্তবায়ন হয়নি উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সরকার শুধু এক ধরনের সিস্টেম তৈরি করে জনগণের হাতে ছেড়ে দিবে, জনগণ নিজেদের মতো করে তা ব্যবহার করবে। এটি তথ্য প্রযুক্তির শক্তি। পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিনি বলেন, পাহাড়ের 3 জেলায় থাকা 2500 স্কুলের মধ্যে মাত্র 12টি স্কুলে ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছিল। যে স্কুলে শিক্ষক নেই, ইন্টারনেটই সেই স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে কাজ করতে পারবে। সবার জন্য চাকরি নিশ্চিতের ধারণা একটি ভুল জিনিস উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি দাস প্রথার শামিল। উদ্যোক্তা হওয়ার জন্য সরকারকে সহায়তা করতে হবে। সরকারি কর্মকর্তাদের 5 বছরের বেশি সরকারি চাকরি করা উচিত নয় বলে মনে করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের 5 বছরের বেশি চাকরি করা উচিত না, তাহলে তার মাইন্ড সেট হয়ে যায়, সৃজনশীলতা নষ্ট হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে 10 বছর পর পর নতুন করে শুরু করা উচিত, কারণ সরকারের সঙ্গে সঙ্গে লক্ষ্য পরিবর্তন হলেও মানুষরা সেই প্রতিষ্ঠানে পুরনো ধ্যান ধারণা নিয়ে বসে রয়েছে। নির্বাচনকালীন সময়ে 50তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
পরীক্ষার্থীদের পক্ষে এই রিট দায়ের করা হয়েছে। এর আগে গত বছর ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয় ৫০তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সারা বাংলাদেশকে আমরা চাই ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ হিসেবে এগিয়ে নিয়ে যেতে। পেছন নিয়ে আমরা আর কাড়াকাড়ি করতে চাই না, আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই। আজ দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় ঢাকা ১৫ আসনে নিজের নির্বাচনী জনসংযোগ শুরুর আগে আমির শফিকুর রহমান এই কথাগুলো বলেন। নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে শফিকুর রহমান বলেন, আমরা আশা করি সমবেতভাবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটা আদর্শ এলাকা গড়তে পারবো। এখানে অনেক সমস্যা আছে, জলাবদ্ধতার সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, স্কুল কলেজের সমস্যা। এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, আদর্শ মানের মানসম্মত কোনো হাসপাতাল নেই, খেলার মাঠ নেই, পার্ক নেই, ওয়াকওয়ে নেই, বিশ্রামের ব্যায়ামের কোনো জায়গা নেই। এই ধরনের অনেকগুলো সমস্যা আছে। আমরা আলহামদুলিল্লাহ এই এলাকা নিয়ে রূপকল্প তৈরি করেছি, সবাইকে নিয়েই সমাধান করব, আপনারা দোয়া করবেন। আমির শফিকুর রহমান বলেন, এই এলাকাকে আমি অন্তরে ধারণ করি, এই এলাকা নিয়ে স্বপ্ন দেখি, যেমন সারা দেশকে নিয়ে স্বপ্ন দেখি। তবে যেহেতু আমি এখান থেকে নির্বাচন করব, এটার জন্য আলাদা করে স্বপ্ন দেখি। এখানকার প্রতিটি সমস্যাকে নিজের মনোজগতে তুলে আনার চেষ্টা আমি করতেছি। আল্লাহ যদি সুযোগ দেন তার একান্ত মেহেরবানিতে এবং জনগণের রায়ে ভোটে, তাহলে আমরা ইনশাল্লাহ এই এলাকাকে একটা আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। বিএনপি ক্ষমতায় গেলে রাজধানী উত্তরায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাত ১টার দিকে উত্তরার আজমপুরের ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, উত্তরাবাসীর দীর্ঘদিনের দাবি, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতালের প্রয়োজন। ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ বিজয় হলে আমরা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব ইনশাল্লাহ। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান সফলে উত্তরাবাসীর বিশেষ অবদান রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সেই অবদানের কথা আগামী দিনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উত্তরায় গ্যাসের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, আপনারা প্রতি মাসে বিল দেন, ঠিকমতো গ্যাস পান না। এটা শুধু এই এলাকার সমস্যা না, এটা পুরো দেশের সমস্যা। বিগত সময়ে আমরা দেখেছি দেশে নতুন কোনো গ্যাস কূপের সন্ধান করতে দেওয়া হয়নি। আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে, নতুন শিল্প কারখানা করতে হবে। এছাড়া পানির সমস্যা, জলাবদ্ধতা দূর করা ও যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের পার্লামেন্ট। আজ বুধবার বাজেট সেশনের প্রথম দিনে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষ, লোকসভা ও রাজ্যসভায় খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হবে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ANI জানিয়েছে, নিয়ম অনুযায়ী বুধবার বাজেট সেশন শুরুর প্রথম দিন উভয় কক্ষের সদস্যদের একটি যৌথ অধিবেশন বসবে। সেখানে ভাষণ দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজকের অধিবেশনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারতের সাবেক এমপি এল গণেশন এবং এমপি সুরেশ কালমাদির প্রতি শোক ও শ্রদ্ধা জানানো হবে। গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। তারপর ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া লিখিত শোক বার্তায় খালেদার সন্তান এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে হস্তান্তর করতেই ঢাকা এসেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের এক টাউন হল সভায় মার্কিন অভিবাসন পুলিশ, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিলুপ্ত করার আহ্বান জানান মিনেসোটার কংগ্রেস প্রতিনিধি ইলহান ওমর। এই সময় এক হামলাকারী অজ্ঞাত তরল পদার্থ দিয়ে ইলহান ওমরের গায়ে স্প্রে করেন।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটলেও ইলহান ওমর আহত হননি। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে 3rd ডিগ্রি লাঞ্ছনার বা শারীরিক হামলার অভিযোগ আনা হয়েছে। তবে ওমরের ওপর কী ধরনের তরল স্প্রে করা হয়েছে সে সম্পর্কে তারা বিস্তারিত কিছু জানায়নি। সিএসপ্যানের ভিডিওতে এই সংক্ষিপ্ত হামলার দৃশ্য ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায় ওমর যখন আইসিই বিলুপ্ত করার এবং মার্কিন স্বরাষ্ট্র বিভাগ ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির DHS সেক্রেটারি ক্রিস্টি নোমের পদত্যাগ দাবি করেছিলেন, তখন এক ব্যক্তি দৌড়ে তার প্রেডিয়ামের দিকে এগিয়ে যান। হামলার কয়েক সেকেন্ড আগে ওমর বলেন, আইসিই সংস্কার করা সম্ভব নয়, একে সংশোধন করা যাবে না। আমাদের চিরতরে আইসিই বিলুপ্ত করতে হবে এবং DHS সেক্রেটারি ক্রিস্টে নোমকে অবশ্যই পদত্যাগ করতে হবে, না হলে তাকে অভিশংসনের মুখোমুখি হতে হবে। হামলাকারী একটি সিরিঞ্জ দিয়ে এ সময় ইলহান ওমরের ওপর কালচে রঙের তরল স্প্রে করেন। এ সময় হামলাকারীকে বলতে শোনা যায়, আপনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত তাকে জাপটে ধরে মাটিতে ফেলে দেন। এবার খেলার খবর। চলতি বছর জুন জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে বসবে নারীদের টি-20 বিশ্বকাপের আসর। 12 দলের এই মেগা টুর্নামেন্টে জায়গা পেতে বাছাই পর্বে নামতে হয়েছে বাংলাদেশকে। বুধবার বাছাই পর্বের সুপার 6-এর ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালের গোকর্ণেশ্বর মূলপানি ক্রিকেট স্টেডিয়ামে থাইল্যান্ডকে 39 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাঘিনীরা। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নিগার সুলতানা জ্যোতির দল নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 165 রান সংগ্রহ করে। জবাবে থাই নারী দল নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 126 রান তুলতে সমর্থ হয়। বাছাই পর্বে টানা 5ম জয় পেল বাংলাদেশ। সুপার 6 পর্বে 6 পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান করছে বাংলাদেশ, আর তাতেই নিশ্চিত হয়েছে আগামী বিশ্বকাপ খেলা। প্রিয় দর্শক, আমাদের মিডিয়া নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।